থাকুক, সুন্দর লাগছে। কুণ্ঠিতা ও পুষ্পিতা নিম্নষ্ট টিপে নেয়, ক্লিপটা ফের ঢুকিয়ে রাখে ব্যাগে। পরপরই বলল, একটু তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ, কলেজের সময় পেরিয়ে গেলে মনি কিন্তু সন্দেহ করবে। সন্দেহ কেন করবে? পুষ্পিতা মিনসে গলায় বলল, আয়শা আন্টি সব বলে দিয়েছেন। আমি দেরি করলে মনি ঠিক বুঝে যাবে আপনার সাথে ঘুরতে বেরিয়েছি। তীব্র অবাক চোখে চাইল, কণ্ঠে স্ফূর্তি নিয়ে বলল, তার মানে উনি সব জানেন? ও মাথা নাড়ল। কিছু বলেননি? বলেছে আপনার ব্যাপারে খোঁজ খবর নেবে, যদি ভালো লাগে তাহলেই। এই অবধি এসে থামলো মেয়েটা। পরেরটুকু আর বলতে পারেনি, কিন্তু এই স্নিগ্ধ মুখে যেন তীব্র সব উত্তর লেখা। না বলতেও বুঝে নেয়, সে নিজেই বলল, এত চিন্তা কিসের? ভাবছো তোমার মনি সত্যটা জানলে বিয়েতে আপত্তি করবে? শোনো, আমি একমাত্র তোমাকে নিয়ে ভয় ছিলাম। সে ভয়টা যখন মিটে গেছে, বাকিদের নিয়ে আমি আর ভাবি না। কে কি করবে সেটা তার ব্যাপার। আই থিঙ্ক আমাদের ডেস্টিনি এক ভিধুমে। না হলে তোমার প্রতি আমার এমন মাত্রাতিরিক্ত আসক্তি হতো কেন? তোমার মনে খোঁজ নিলে নিক, আমার পরিচয় জানলে জানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। উনি রাজি না হলেও তুমি আমার বউ হবে, রাজি হলেও হবে। বেশি বাড়াবাড়ি করলে সোজা আমার বউকে গিয়ে তুলে নিয়ে আসবো। তখন তুমি প্লিজ কেঁদে কেটে এটা বলো না যে পরিবারের বিরুদ্ধে যাবে না। একেবারে খেয়ে ফেলবো তাহলে। পুষ্পিতা কি বলবে? তীব্র শেষ লাইনে তার কথা গলায় আটকে গেল। এরপরই হাতের উপর আরেকটা উষ্ণ হাত বসলো এসে। আঙ্গুলে আঙ্গুল গুজে পুষ্পিতার পেলব হাত বুকের কাছে নিয়ে গেল তীব্র। ফর্সা লম্বা আঙ্গুলের মাথায় ছোট ছোট নখ দেখে বলল, হাতের নখ আরেকটু বড় রাখবে, এমন মাথা দাবিয়ে কাটবে না। তারপর কেমন করে চাইল সে। চোখের দৃষ্টিতে এক অন্যরকম আলো, অন্য কোনো আশা। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কেন? কিসের কেন? আমার পিঠে বিয়ের প্রথম রাতের প্রমাণ রাখতে হবে না? মেয়েটার মনে হলো মাটি ফাঁকা, ধীরে ধীরেও তলিয়ে যাচ্ছে সেখানে। এত বেহায়া মানুষ হয়, এত বেহায়া। কুণ্ঠায় একাকার হয়ে বলল, ছি, নির্লজ্জ। হাতটা ত্রস্ত টানতে চাইল পুষ্পিতা। তীব্র দিলই না। হাসলো, ঝরঝরে বৃষ্টির মতো হাসলো সে। প্রকৃতিতে সদ্য ভোরের আয়োজন চলছে তখন। শুনশান রাস্তায় লাল জিপের বড্ড নির্ভেজাল গতি। তীব্র সিট বেল্ট বাঁধেনি, এমনিতেও খুব একটা বাঁধে না। সামনে ব্রিজ, গাড়ির চার চাকা ব্রিজের বুকে উঠল। তরতরিয়ে চলার ফাঁকে তীব্র চোখ পড়ল ডান পাশের ভিউ মিররে। অজগরের ন্যায় দৈত্যাকা ট্রাক হিস হিস করতে করতে আসছে। বড় বেসামাল বেগ তার। তীব্র চুপচাপ হুইল ঘোরালো। ট্রাক যাওয়ার জায়গা করে দিতে ব্রিজের একদম পাশে আনলো জিপ। বিধিবাম, ভাগ্যে বোধহয় ভিন্ন কিছু লেখা। অসুরদেহী ট্রাক ছুটে এসে জিপের পেছনটাতে সজোরে এক ধাক্কা বসায়। প্রখর আঘাতের কবলে তীব্রর হুইলে রাখা হাতটা হড়কে গেল। ছোট্ট জিপ ত্রস্ত গিয়ে বাড়ি খেল ব্রিজের শক্ত হাতলে। প্রকোপে উল্টে গেল গোটা বাহন। আঘাতে চুরমার হলো সামনের কাচ। ভেঙে গুড়িয়ে যায় জানালা। সংঘর্ষের অপ্রস্তুতিতে তীব্র টাল রাখতে পারেনি। ভাঙা জানালা হতে আস্ত শরীরটা তার ঠিকরে পড়ল বাইরে। ব্রিজের উঁচু পিলার লুফে নিল মাথার তালুর ত্বক। তারপর শিলাখণ্ডে ন্যায় আছড়ে পড়ল নদীর ভেতর। গভীর জল যেন হাঁ করে চেয়েছিল। বলবান দেহটা গিলে নিল চোখের পলকে। ঝুপ করে অতলে টেনে নিয়ে সবকিছু আবার শান্ত করল সে। ততক্ষণে স্থলে থাকা জিপ হতে ধোঁয়া ছুটছে। পরপরই তা পিষ্ট হলো ট্রাকের তলায়। এক নারী কণ্ঠ ছিটকে লুটিয়ে পড়ল বাতাসে। সেই সাথে দুমড়ে মুচড়ে গেল দুই শালিকের ঘর বাঁধার স্বপ্নরাও। খড়খড়ে রোদ, সবুজের বিদায়, বসন্তের প্রৌঢ়কাল মিলিয়ে নৈসর্গে একরোখা বাতাবরণ নেমেছে। ফ্যাকাশে ত্বকের ন্যায় সাদা আকাশ, তাতে মিশে গেছে মেঘের পাল। এক ফোঁটা বৃষ্টি হওয়ার জো নেই কোথাও। গলার ভেতর আস্ত মরু বয়েজ মানবের জীবন চালানো যেন বাধ্যগত নিয়ম। প্রকৃতির এমন নিষ্ঠুরতম সময় এসির ঝিমঝিম শব্দটা বড্ড বেমানান। তার চেয়েও বেমানান জামশেদ তালুকদারের চোখের জল। এই মুহূর্তে সিঙ্গাপুরের একটা নামী হাসপাতালে বসে আছেন তিনি। চোখ বুজে চ্যাপটা চেয়ারে হাতলে মাথা ঠেসে রাখা। বেশ কিছুক্ষণ কাটলো। তারপর অমন বসেই একবার চারপাশটা দেখলেন ভদ্রলোক। অদূরের এক কোণায় বসে নামাজ পড়ছেন লুৎফা। জামশেদের আলোহীন মুখে আরো অমাবস্যা নামলো। হাসপাতালে একটা উৎকট গন্ধ থাকে, ফিনাইলের বোধহয়। যত ভিআইপি হোক গন্ধটা থাকে। এজন্য জামশেদ খুব একটা হাসপাতালের পাশ মারাতেন না। গন্ধটা নাকে এলে তার পেট গুলিয়ে আসতো। অথচ এখন 7-7টা মাস কি অনায়াসে সেখানে ছুটে বেড়াচ্ছেন। একবার দেশ, একবার সিঙ্গাপুর করে করে দিন পার হচ্ছে। গন্ধ পাবেন কি করে? তার অনুভূতি ঠিকঠাক কাজ করে আজকাল? ছেলের এমন দশায় থাকলে সম্ভব তা? জামশেদের চোখ বেয়ে জল গড়াতে চাইল, কিন্তু কাঁদলেন না ভদ্রলোক। বরাবরের মতো একটা শক্তপোক্ত বেরির সাথে কষ্ট পেঁচিয়ে রাখলেন। ধ্যান ভাঙল এক পুরুষালী কণ্ঠে। চোখ তুলে চাইলেন তিনি। হাফিজ একটু ঝুঁকে এলো। রোগা পাতলা কম বয়সী ছেলে। সুটকোটের কারণে একটু ভারী লাগছে। কোমল স্বরে শুধালো, স্যার
খাবার আনাবো? মাথা নাড়লেন জামশেদ, ছোট করে জানালেন। খিদে নেই। হাফিজ চোখে মুখে দরদ নিয়ে বলল, স্যার, আশা থেকে তো কিছু খেলেন না, প্রায় না খেয়ে থাকছেন। ম্যাডামও বোধহয় খাননি। এরকম অনিয়ম করলে তো শরীর ঠিক থাকবে না স্যার। আপনারা সুস্থ না থাকলে ছোট স্যারের খেয়াল রাখবেন কি করে? যার ছেলে 7 মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাফিজ, তার বাবা মায়ের কি খেতে ইচ্ছে করে? জোর করো না। হাফিজ আর বলার মতো কিছু পায়নি। কালো মুখে কেবল একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জামশেদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে প্রায় বেশ কয়েক মাস। তখন থেকেই দেখছে 2 প্রৌঢ়ের প্রতীক্ষার দিন। কোমায় থাকা এক সন্তানের জেগে ওঠার আশায় নিবন্ত আঁখিগুলো দেখলে বড্ড মায়া হয় তার। কি সাংঘাতিক ছুটাছুটি করেন জামশেদ, কখনো ফ্লাইট ধরে বাংলাদেশ, আবার কখনো হসপিটাল। মন্ত্রিত্ব রক্ষার দায় না থাকলে এখান থেকে তাকে টলানো যেত। যেমন লুৎফা সারাদিন হাসপাতালে পড়ে থাকেন, তিনিও থাকতেন। ভদ্রমহিলা আইসিইউর সামনে হত্যে দিয়ে বসে রন, কখনো উকি দিয়ে ছেলেকে দেখে গাল গলা ভেজান, কখনো কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়েন। হাফিজের ভাবনার মাঝে লুৎফার ফোপানোর শব্দ পাওয়া গেল। ফের নামাজে বসে কাঁদছেন তিনি। ফোপানোর মাত্রা আস্তে আস্তে দীর্ঘ হলো। মায়ের হাহাকার ঠিকরে পড়ল চারিদিকে। হাফিজের কষ্ট হয়, নিজের মাকে মনে পড়ে। স্ত্রীর কান্নায় ও বুকখানা মোচড় দিল মন্ত্রীর। একটু আগে এখানে পৌঁছেছেন তিনি, উঠে গেলেন এবার। আস্তে ধীরে গিয়ে স্ত্রীর পাশে বসলেন, হাঁটু ভেঙে। ছলছল চোখ ভিজে গাঢ় হয়ে এলো। তীব্রটা হওয়ার পর কোনোদিনও এক ফোঁটা সময় দেননি জামশেদ। রাজনীতিতে নিজের একটা পাকাপোক্ত স্থান করতে হবে, সেই লোভে পুরোটা জীবন ছুটে বেরিয়েছেন। আর 5টা বাবার মতো তো দূর, একটা দিন তীব্রর হাত ধরে স্কুলে নিয়েছেন কিনা মনে নেই। কখনো ছেলেকে কাঁধে চড়িয়ে পার্কে ঘোরাননি, বাড়ি ফিরে কোলে বসে চুমু খাননি, কখনো নিজের হাতে এক লোকমাও খাইয়ে দেননি। নীরব দূরত্ব বাড়তে বাড়তে এমন পাহাড় ডিঙিয়ে ফেলল যে ছেলেটা হুট করে কেমন উগ্র হয়ে যায়। কথা শুনে না, সম্মান করে না। এখানে ওখানে মারপিট, রোজকার সালিশ, বিচার, নালিশ, মদ, সিগারেট, ক্লাব, সব মিলে ছেলের প্রতি আড়ালে আবডালে ভীষণ বিদ্বিষ্ট ছিলেন তিনি। কিন্তু এসবের জন্য আজ কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে। যদি বাবা হিসেবে সন্তানকে নিজের আদর দিয়ে সময় দিয়ে মানুষ করতেন, তীব্র হয়তো অতটা বকে যেত না। দিন শেষে সন্তান তো তার একমাত্র ছেলে। মন থেকে বলুক না বলুক, একবার হলেও ড্যাড তো ডাকে। জামশেদের শক্ত থাকা হলো না। স্ত্রীর কান্নার প্রভাবে স্বীয় বনিয়াদের সীমাও ভেঙে চড়ে গেল। ঝরঝর করে কেঁদে হাত তুললেন আল্লাহর দরবারে। আজকেও চাইলেন ছেলেটা একটু সুস্থ হোক, একবার চোখ খুলে তাকাক, একবার ঠোঁট নেড়ে ডাকুক ওনাদের। তিনি তো বুড়ো হয়েছেন, আর কদিনই বা জীবন। ওনাকে নিয়ে ওই জোয়ান ছেলেটাকে বাঁচিয়ে দিলে হতো না? দুজন বয়স্ক মানুষের ফ্যাচফ্যাচে কান্নায় হাসপাতালের আলো বাতাস যেন ভারী হয়ে উঠল। হাফিজের এত খারাপ লাগছে, তার যদি সাধ্য থাকতো কিছু করার, ঠিক তীব্রকে সুস্থ করে ফেলতো। আচমকা তীব্রর কক্ষ হতে একজন নার্স ছুটে বের হলেন, হন্তদন্ত গতিতে চললেন কোথাও। মিনিট কয়েককে ফেরত এলেন চিকিৎসককে নিয়ে। গলায় স্টেথোস্কোপ ঝুলানো লোকটাও সমান তালে ছুটে ঢুকলেন ভিতরে। হাফিজ একটু নড়ে চড়ে দাঁড়ালো এবার। হঠাৎ করে কেমন যেন গলা শুকিয়ে আসছে, ঢিপ ঢিপ করছে বুকের ভেতর। ডাক্তার এভাবে গেল কেন? কিছু কি ভালো শুনবে না খারাপ? ও করুণ চোখে অদূরের প্রৌঢ়দের দেখলো। তীব্র নামের মানুষটাকেও চেনে না, সুস্থ দশায় আগে কখনো দেখেওনি, কিন্তু মন থেকে চায় অন্তত এদের জন্য হলেও মানুষটা বেঁচে উঠুক। সন্তানের লাশ যে পিতার কাঁধে কত ভারী, তাকে সৃষ্টিকর্তা বুঝবেন না? তখনই ডাক্তার বেরিয়ে এলেন, প্রশ্ন করলেন ইংরেজিতে, তীব্র রেজা তালুকদার, এই পেশেন্টের বাড়ির লোক কোথায়? নাম শুনে চটক কাটার নাই ঘুরে চাইলেন জামশেদ। লোকটিকে দেখে এগিয়ে আসেন ত্রস্ত। আমি আমি ওর বাবা। শুষ্ক মুখখানা চেয়ে হাসলেন ভদ্রলোক, আনন্দ নিয়ে জানালেন, আপনাদের পেশেন্ট রেসপন্স করছে। এই এক কথায় সব বদলে গেল। জামশেদের আর্তচোখ হক চকালো খুব। হাফিজের ঠোঁট হাসিতে সরে যায় দুই পাশে। লুৎফার কানে যেতেই ছুটে এলেন তিনি, হড়বড় করে বললেন, আমি আমি দেখা করতে পারি? একটু দেখা করতে পারি আমার বিট্টুকে? ভদ্রলোক জামশেদের দিকে চাইলেন। লুৎফার কথা তিনি বুঝতে পারেননি, কিন্তু বিস্ময়ে পাথর লোকটার শব্দ এলো না দেখে মুখ খুলল হাফিজ। বাংলা কথা ইংরেজিতে বদলে বলল, ছেলের সাথে দেখা করতে চাইছেন? আচ্ছা হ্যাঁ, যেতে পারেন, তবে এতজন নয়, একজন। জামশেদ কথা বললেন এতক্ষণে, কণ্ঠে উদ্বেগ। আমরা ওকে কোনো বিরক্ত করব না, শুধু একটু কাছ থেকে চোখের দেখা দেখব, শুধু একবার প্লিজ ডক্টর। আচ্ছা বেশ, তবে মনে রাখবেন পেশেন্ট সব রেসপন্স করতে শুরু করেছে। আমরা এখনো জানি না তার ব্রেনের কন্ডিশন কি। যে মারাত্মক গভীর চোট ছিল মাথায়, তাদের স্মৃতিশক্তি না থাকতেও পারে। যদি আপনাদের চিনতে না পারে, প্লিজ উত্তেজিত হয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সবটা হ্যান্ডেল করতে হবে। পারবেন তো? মাথায় বাজ পড়ল তাদের। এতকাল পর ছেলেটা চোখ মেলবে, অথচ বাবা মাকে চিনতে পারবে না।
এসব সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো বাবা মার আদৌ আছে? ভদ্রলোক বললেন, আসুন। কাপা কাপা পা বাড়িয়ে কোনো মতে ঢুকলেন দুজন। পেছনে হাফিজও এসে দাঁড়ালো। তীব্রর মুখে বড় সড়ো অক্সিজেন মাস্ক বসানো, বা পাশটায় ইসিজির সংকেতের টিকটিক টিকটিক শব্দ। ওপরে লম্বা টানেলে স্যালাইন ঝুলছে। এবিসির মাধ্যমে বাঁচিয়ে রাখা মানুষটার পুরো মাথা জুড়ে শুধুই বিশাল সাদা ব্যান্ডেজ। সোনালি চুলগুলো সানন্দে ঢেকে গেছে তাতে। লুৎফার বুক কামড়ে ধরল কিছু একটা। টলমাটল শরীরে ছেলের কাছে এসে বসলেন। কোটর থেকে কফটা উষ্ণ তরল এসে লুটপাট হলো কপালে। কর্কশ সুরে কথা বলা, হম্বিতম্বি দেখানো সেই ছেলেটা কোথায় তার? ডাক্তার বললেন, ওকে ডাকুন, ও শুনতে পাচ্ছে। লুৎফা কথা বলতে গেলেন, কিন্তু আওয়াজ ফুটল না। জামশেদেরও একই দশা আজ। তবে থেমে রইলেন না, গলা ঝেড়ে ডাকলেন, তীব্র, তীব্র, বাবা শুনছো? 1 মিনিট 2 মিনিট করে করে কিছু পল কাটলো। খুব ধীরজ বেগে সাড়া দিল মানুষটা। কালো পল্লবগুলোতে ভূমিকম্প নামিয়ে নিভু নিভু করে আলাদা হলো তার বিলাতি ঘোলা চোখ। গুনে গুনে 7 মাস পর তাকালো তীব্র। ঝাপসা দৃষ্টি মারিয়ে একটু একটু করে পৃথিবীটা সচ্ছল হলো সামনে। যেখানে প্রথমেই ভাসলো একটা সুকোমল চটচটে মুখ। কেমন উদ্গ্রীব হয়ে দেখছে তাকে। লুৎফার বুক ধুকপুক করছে, ঢোক গিলছেন শুধু। ছেলেটার স্মৃতি আছে তো? চিনতে পারবে তো ওনাকে? তার সব প্রতীক্ষার অন্ত দিতে ঠোঁট নাড়ালো তীব্র। মা, ভদ্রমহিলা চোখ বুজে নিলেন। কান্না আটকাতে চেয়েও হলো না। মুখে আঁচল চেপে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। পাশ থেকে কেউ উদ্বিগ্ন হয়ে বলল, আর আমাকে আমাকে চিনতে পেরেছো? তীব্র ও মাথাটাকে অল্প একটু বাঁকালো। জামশেদর হাতটা শক্ত করে ধরেছেন। চোখ মুখে আশঙ্কার ঝড়। তীব্র ডাকলো, বাবা। ভদ্রলোক খুশিতে হাসবেন না, স্ত্রীর মতো কেঁদে ভাসাবেন বুঝতে পারলেন না। তীব্র তাকে বাবা ডাকে না, কিন্তু আজ ডাকলো। এত মাস পর দেখলো ওনাকে। এ আনন্দ কোথায় রাখবেন জামশেদ? তীব্র আস্তে আস্তে পুরো কক্ষে চোখ বুলায়। বাবা মা ছাড়া বাকি সব মুক্তার রচনা। ঝোলানো পর্দা, এক একটা যন্ত্রপাতি, অ্যাপ্রন পরা লোকটা, নার্স, এসব দেখে বুঝতে পারলো সেই কোথায়। কিন্তু হাসপাতালে কেন? ওর কি কিছু হয়েছিল? তীব্রর মাথার শিরাগুলো দপদপ করে উঠল। কষ্ট হলো, ব্যথা লাগলো মনে করতে গিয়ে, কিন্তু হাল ছাড়েনি। চোখের পর্দায় ছবির ন্যায় হানা দিল সেই গা হিম করা অতীত। ও ড্রাইভ করছিল, পাশে ভীতু মেয়ে। তারপর একটা ট্রাক, একটা ধাক্কা, আর সব শেষ, সব শেষ। তীব্র হৃৎপিণ্ড থমকে যায়, টনক নড়ে মাথার। ও হাসপাতালে, তাহলে ভীতু মেয়ে? ভীতু মেয়ে কোথায়? তীব্র ছটফটিয়ে উঠল, কিন্তু অত দ্রুত মুখ থেকে কথা এলো না। শব্দগুলো কেমন এঁকে বেঁকে গেল। পুষ্পিতা কোথায়? লুৎফা অবাক হলেন, এক পণ চাইলেন স্বামীর পানে। জামশেদ বললেন, মেয়েটা তোমার সাথেই ছিল। তীব্র মাথা নাড়ে। উনি বললেন, কিন্তু আমি তো জানি না। পুলিশ আমাকে ইনফর্ম করেছিল তোমার কথা। ব্রিজের উপর তোমার ভাঙা জিপ দেখে ওরা জেনেছে জিপের মালিক আমার ছেলে। তারপর তোমাকে নদী থেকে উদ্ধার করা হলো। আমি তো সাথে সাথে তোমাকে ঢাকা নিয়ে এসেছিলাম। তোমার অবস্থার সময় যেতেই আরো খারাপ হচ্ছিল বলে সোজা সিঙ্গাপুরে আসি। জিপে আর কেউ ছিল কি না সেসব তো কিছু জানি না। তীব্রর মুখাভাবে ভয় ফুটে উঠল। ভীতু মেয়ে কি ঠিক আছে? সে তো জিপেই ছিল। পুলিশ এলে তো ওকেই আগে হাসপাতালে নেওয়ার কথা। ছেলেটা নড়তে চাইল, কিন্তু শরীর সঙ্গ দিল না। এত মাস একভাবে পড়ে থাকায় এখনো অবশ ভাব কাটেনি। তার হাবভাবের অস্থিরতা বুঝে নিলেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বললেন, মিস্টার তালুকদার, আপনারা এবার আসুন, পেশেন্ট বিশ্রাম নিক। লুৎফার উঠতে মন চাইল না, কিন্তু যেতে তো হবে। ছেলেদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন তিনি। বেরিয়ে এলেন স্বামীর সাথে। কিন্তু তীব্র যে প্রশ্নের হেতুতে মরিয়া হয়ে রইল, সেসবে কারো শোনাই হলো না। 2 সপ্তাহ পর সন্ধ্যা নেমেছে সবে। আজান শেষ হয়নি। মধুর বাতায়নে ঘুরে বেড়ানো মিষ্টি সুর এখনো পরিচ্ছন্ন শোনা যায়। মীরাজ চায়ের কাপে চুমুক দিতে গেল, ধপ করে পাশে এসে বসলো সাফিন। ছেলেটা চমকায় কিছু। ওকে দেখে ভ্রু তুলে বলে, আজ এত তাড়াতাড়ি? কাল সরকারি ছুটি না, তাই। সাফিন কাষ্ঠ হেসে একবার পুরো জায়গাটা দেখলো। মলিন গলায় বলল, বাড়ি গিয়ে কি করব? মন তো এখানেই পড়ে থাকবে। এখানে থাকলে মনে হয় বিট্টু আমাদের আশেপাশে আছে। বাকিদের চেহারায় আধার ঘনালো। দীর্ঘশ্বাস ফেললো একচোট। আরমান বলল, কবে যে বিট্টু সুস্থ হবে, কবে যে একটু দেখবো ওকে। ওকে ছাড়া কিছু ভালো লাগছে না। একটা ধমক দেবে, চোখ রাঙাবে, এতে শান্তি। একটু মনোযোগও করতে পারছি না। স্বর ভাঙা শোনালো তার। সাফিন বলল, আসবে, অপেক্ষা কর, ঠিক আসবে। বিট্টু আমাদের কাছে না এসে কোথায় যাবে বলতো? উত্তরে কেউ কিছু বলল না। সবার বুক হতে বেরিয়ে এলো
পোড়া শ্বাসের ঝুলি। করিম শাহ কিছু মন খারাপ করলেন। আজ কতদিন ধরে ছেলেগুলো আগের মতো তার এখানে বসে চা খাচ্ছে, কিন্তু এই আগের দাপটটা আর নেই। না একটা মেয়ে দেখলে দু চারটে বাঁকা কথা বলে, না কাউকে ডেকে ইচ্ছে করে ফ্যাসাদে ফেলে মজা নিতে যায়। তীব্র শোকে নেতিয়ে গেছে সবাই। করিম জানেন তীব্র সিঙ্গাপুরে, কিন্তু এরা তো একসময় বখাটে গুন্ডামি করতো সারাদিন, অথচ বন্ধু অসুস্থতায় কি অবস্থা দেখো। হেসেও হাসে না, শুধু ঠোঁটটা নেড়ে কথা বলে ইজা। মিরাজরা গাজীপুর আর থাকে না, তল্পা গুটিয়ে ঢাকায় চলে এসেছে। তীব্র না থাকলে ওখানে ওদের কি কাজ? শুধু নাহিদ আসতে পারেনি। এক চাকরি আর দুই নুহা। এত শোকের মাঝে একটা ভালো ব্যাপার হলো, নুহা নাহিদের বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবার বসেছিল আলাপে। আয়েশা বিয়েটা নুহার পড়াশোনা শেষ হলে দিতে চাইলেও আংটি বদল করে রাখতে চেয়েছিলেন, কিন্তু নাহিদ তাতেও রাজি হয়নি। তার জীবনের সামান্য ভালো দিনেও তার তীব্রকে চায়। ওর বন্ধু সিঙ্গাপুরে জীবনের সাথে লড়ছে, আরও আংটি বদল অনুষ্ঠান করবে? এত জঘন্য হতে পারবে নাহিদ? ছেলেটা প্রত্যেক বৃহস্পতিবার ঢাকায় আসে, বন্ধুদের সাথে সময় পার করে। এখন আর ওরা আগের মতো রাত জেগে তাস মেলে বসে না, বরং গোটা রজনী মসজিদে নামাজে কাটিয়ে দেয়। সবাই মিলে তাহাজ্জুদ পড়ে তীব্রর জন্য দোয়া করে। মদের বদলে মুখ ভেজায় অজুর পানিতে। সবার জীবনের গল্পগুলো কেমন আচমকায় বদলে গেছে, তাই না? সকলের ভাবনা একই জায়গায় এসে থামলো। চারটা ছেলের মাঝে সুদূর থেকে আসা নীরবতা বসলো ঘাটি গেড়ে। দৈবাত একটা গাড়ি ব্রেক কষার শব্দ এলো কানে। মুখ তুললো ওরা। সাদা নতুন গাড়িটার কাজ তোলা। প্রথমে এর দৌড় খোলে, তারপর একজোড়া পালিশ করা জুতোর সাথে যে চেহারা দেখা মেলে তাতে পিলে শুদ্ধ চমকে গেল সবার। মিরাজের এক হাত থেকে চা পড়ে যায়। মুশফিকরা তড়াক করে উঠে দাঁড়ায়। দোকানের ভিতর বসা করিম নিজেও হতভম্ব। সাফিন চিৎকার করে উঠল। বিট্টু, তীব্র হাসলো। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ছুটে এলো ওরা। তীরের মতো ঝাঁপিয়ে পড়লো গায়ে। যে যেভাবে পারলো চারিদিক থেকে চাপটে ধরলো ওকে। প্রকোপে তীব্র পড়তে নাই। গাড়িতে এক হাত ঠেসে সামলায় নিজেকে। মিরাজরা কেঁদে ফেলল। আরমান ফুপাচ্ছে। মুশফিকের চোখ ছলছলে। শফিকের ম্লান মুখের দিকে তাকানো দুঃসহ। দীর্ঘদিনের এই মিলনের পর বুক ফুলিয়ে লম্বা দম ছাড়ল তীব্র। মিরাজ কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, তুই তুই সুস্থ হয়ে গেছিস? আমি কি স্বপ্ন দেখছি বিট্টু? এই সাফিন, এই মুশফিক, আমরা ঠিক দেখছি সবাই? আমাদের বিট্টু সত্যি এসেছে? বিট্টু, তুই কবে এলি? জানাসনি কেন আমাদের? আমরা সবাই মিলে তোকে এয়ারপোর্টে আনতে যেতাম। তীব্র ওদের ধাতস্থ হতে সময় দিল। সব সময়ের প্রতাপী ছেলেটার চোখ মুখ আজ তরঙ্গের ন্যায় স্থির। বলল খুব ধীরে, আমি ঠিক আছি এখন, তোরা একটু শান্ত হ। এভাবে মেয়েদের মতো কাদার কিছু হয়নি। মিরাজ চোখ খুলল। স্ফূর্ত হেসে বলল, তুই এসে গেছিস, আমাদের আর কোনো চিন্তা নেই। এই আমরা আজ সারা রাত আড্ডা দেবো, হ্যাঁ? আজকে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আরমান বলল। আর আমি বিয়ার খাও। সাফিন বলল, আমি কি করব? আমি সিনেমা আচ্ছা, আমি সিনেমা দেখাবো সবাইকে। মুশফিককে ওরা কিছুই বলতে দিল না। কেমন হইচয়ে ভরে ফেললো জায়গাটা। তীব্রর বুক জুড়িয়ে যায়। এমন বন্ধু পাওয়ার খাতিরে। দোকান থেকে ফটাফট নেমে এলেন করিম। কণ্ঠে বিনয় উচ্ছ্বাস একসাথে শোনালো, ভাই আপনি আইছেন? কি যে খুশি লাগতেছে আপনারা দেখা। কতদিন হইল আমার দোকানের চা খান না কন্ত। আইজ আপনারা সে আগের মতো ফার্স্ট ক্লাস এক কাপ চা খাওয়ামো। আসেন বসেন। কাঁধের গামছাটা দিয়ে বেঞ্চ মুছে দিলেন ভদ্রলোক, কিন্তু তীব্র মানা করলো। বলল, আজ না, আমি এখন খুব তাড়ায়, পরে অন্য সময় হবে। মুশফিক বলল, তারা কেন? কোথায় যাবে? গাজীপুরে যাচ্ছি। চারটে হাসি মুখ দপ করে নিভে গেল অমনি। একে অপরকে দেখলো সতর্ক চোখে। মিরাজ তোতলে উঠল। গাজীপুরে কেন? কি কাজ? তীব্র স্বভাব সুলভ ভ্রু কুচকায়। ইয়ার কি মারছিস আমার সাথে? ওখানে কি কাজ তোরা জানিস না? ভিতু মেয়ের কাছে যাব। ওদের চেহারা আরো রক্তশূন্য হয়ে আসে। আবার দেখলো একে অন্যকে। সাফিন আমতা আমতা করে বলল, বলছিলাম যে বিট্টু, সবে তো ফিরলি, আজ না গেলে হতো না? পরে না হয়। তীব্র চড়া কণ্ঠে বলে, না, পরে যাব কেন? মুশফিক সাফিনের সাথে ফিসফিস করে বলল, ওকে তো আটকানো যাবে না রে। কি কি করবে এখন? বুঝতে পারছি না, কিন্তু ওখানে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। এক কাজ করি, চল আমরা ওর সাথে যাই। তীব্র গাড়ি দৌড় খুললো উঠবে বলে। মুশফিক ধরফর করে বলল, বিট্টু, আমরাও সাথে যাই। ও মানা করলো না, বলল, আয়। সবাই অসহায় শ্বাস টানলো। বাধ্য হয়ে চট জলদি উঠলো গাড়িতে।
তীব্র শরীর এখনো আগের মতো সবল হয়নি, পুরোপুরি রিকভার করতে সময় লাগবে কিছু। স্ট্রেস নেওয়া একেবারেই নিষেধ, সেজন্য জামশেদ সাথে ড্রাইভার দিয়ে দিয়েছেন। এতটা পথ যেতেই দিতেন না, কিন্তু নাছোড়বান্দা ছেলের সাথে কোনোদিনও জোর খেটেছে তার। ভিতমের হদিস না নিয়ে সে তো ক্ষান্ত হবে না। তীব্র সামনে বসে, পেছনে মিরাজরা। একটু পরপর ফিসফিস করছে সবাই। কথার শেষ একটাই, বিট্টুকে যদি আটকানো যেত। একটা সময় তীব্র ড্রাইভারকে বলল, একটা ফুলের দোকান দেখে দাঁড় করাও। ভদ্রলোক তাই করলেন। তীব্র নিজে নেমে গিয়ে মুঠো ভর্তি গোলাপ কিনে আনলো। সন্ধ্যের আলোতে ফুলের লাল রং স্পষ্ট, অথচ মিরাজদের অমানিসায় ঢাকা চেহারায় আলো ফেরার সম্ভাবনা শেষ। বুক মোচড় দিল ব্যথায়। এই ফুল তীব্র কার জন্য নিতে পারে সে কি ওরা জানে না? তীব্র তখনই বলল, আমি অসুস্থ হলাম আর তোরাও চলে এলি কেন? ওখান থেকে তো ভিতুমের খেয়াল রাখতে পারতিস। আমি নেই, মেয়েটা একা একা কি করবে? তার ওপর আমার অসুস্থতার জন্য না জানি কি অবস্থা করেছে নিজের। এত গর্ধব কেন তোরা? উত্তর দেওয়ার জন্য ওরা কেউ শব্দ খুঁজে পেল না। চেষ্টা করলেও ইয়েমানে অবধি এসে আটকে রইল মুশফিক। গাজীপুরে ঢুকতে ঢুকতে রাতের প্রহর ঘনিয়ে আসে, ততোধিক বেড়ে যায় তীব্রর বুক কাঁপার গতি। ও আজকেই দেশে পৌঁছেছে, তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটেছে পুষ্পিতার কাছে। মেয়েটার ফোন তো সেদিন গাড়ির সাথে নষ্ট হয়ে গেছিল, চাইলে নুহা বা নাহিদকে জানাতে পারতো, কিন্তু তীব্র ইচ্ছে করে করেনি। একেবারে সশরীরে গিয়ে সামনে দাঁড়াবে পুষ্পিতার। মিরাজরা তো ওকে দেখে কেঁদে ফেললো খুশিতে। ভীতু মেয়ে কি করবে? অজ্ঞান হয়ে যাবে? তীব্র ঠোঁট কামড়ে হেসে ফুলের গায়ে হাত বোলালো। গাজীপুরে চেনা রাস্তায় চলছে গাড়ি। এখানে ওদের কত স্মৃতি, সমসঙ্গে কত যাত্রা। ভীতু মেয়ে নিশ্চয়ই ওর আশে পথ চেয়ে আছে। খাওয়া দাওয়া করছে ঠিক মতো? গিয়ে কি দেখবে তীব্র? সুন্দর মুখটার কেঁদে কেটে বেহাল দশা, তাই না? তীব্র গাড়ি থেকে ফ্ল্যাটের সামনে নামলো, ঠোঁট ফুলিয়ে মুক্ত একটা শ্বাস নিল। তারপর পেছনে হাস্যহীন নেমে দাঁড়ায় ওরা। তীব্র দাঁড়ালো না, ত্রস্ত পায়ে গেট পেরিয়ে ঢুকলো ভিতরে। নাহিদ এখনো অফিস থেকে ফেরেনি। আয়েশা সবে এসে ফ্রেশ হতে ঢুকেছেন। নুহা পড়ছিল। হঠাৎ কলিং বেল বাজে। ও চেঁচালো। লিমার বয়স 13। নুহার ফুপি ওকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। কাজ খুঁজছিল, তাই আয়েশা ওনাদের বাসায় রেখেছেন মেয়ের সাথে থাকার সুবিধার্থে। দরজা খুলল মেয়েটা। অচেনা মুখগুলো দেখে ভ্রু কুচকে বলল, কারা আপনারা? ওপাশের মানুষটা জবাব দিল না। ছোট্ট লিমাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল ঘরে। মেয়েটা ঘাবড়ে গেল, আর্তনাদ করে বলল, কি হইল? ভিতরে আইছেন কেন? কেডা আপনি? আওয়াজ কানে গেল নুহার। সূচক শব্দ করলো। সেই মেয়েটাকে কতবার বলেছে আগে লুকিং গ্লাসে দেখে নিতে, তা না, প্রত্যেকবার গিয়ে ফট করে দরজা খুলে দেয়। ও অতিষ্ঠ চিত্তে উঠে এলো, কিন্তু এই ঘরে আসা মাত্রই পদযুগল থমকে গেল স্থানে। তীব্রর এদিক ওদিক দেখছে। অন্যের দৃষ্টি নুহার দিকে যেতেই মৃদু হাসলো। মেয়েটা স্তম্ভিত আওড়ালো, ভাইয়া। তারপর ছুটে এসে সামনে দাঁড়ালো। পুরো তীব্রতে চোখ বুলিয়ে বলল, আপনি আপনি সুস্থ হয়ে গেছেন? আল্লাহ, কবে ফিরেছেন দেশে? আমি নাহিদকে কতবার বলেছি একবার আপনাকে দেখার ব্যবস্থা করে দিতে। ও তো আঙ্কেলকেও ভিডিও কলও করতো, কিন্তু আঙ্কেল আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। নুহার অর্ধেক কথায় অস্পষ্ট। খুশির চকমকে প্রভা চেহারায় পরিষ্কার। চেয়ারে গিয়ে দিল, কখনো সোফা দেখালো, চেঁচিয়ে মাকে ডাকলো কয়বার। মিরাজরা কাচুমাচু মুখে পাশেই দাঁড়িয়ে, কিন্তু তীব্রর তো এসবে মন নেই। তার চোখ অন্য কোথাও। বুকের উৎকণ্ঠা চেপে রাখতে ব্যর্থ সে জিজ্ঞাসা করলো, ও কোথায়? ব্যাস। নুহার হাসি শেষ। জলজলে মুখ বিবর সহসা কেমন মলিন হয়ে গেল। তীব্র হদিস থামল না। প্রশ্ন করে জবাবের আশায় থাকিনি। গলা তুলে ডাকলো, ভিতুমে, ভিতুমে। ওদিকটা নিস্তব্ধ, কোনো সাড়া এলো না। তীব্র ফিরল পেছনে, বলল, ভিতুমে বাসায় নেই নুহা? মেয়েটা মাথা নাড়ল। এত রাতে কোথায় গেছে? নুহা সময় নিল। ধীরুজ জবাব দিল, পুষ্পিতা এখানে থাকে না। তীব্রর কপালে রেখা প্রগাঢ়, চোখে মুখে বিভ্রম। থাকে না মানে? নুহা আর চোখে মিরাজদের দিকে দেখলো একবার। মুশফিক কিছু বলতে চাইলো, হা করতে গেলে আটকালো। তীব্র কণ্ঠ পুরু করে বলল, কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি নুহা। ভিতুমে এখানে থাকে না মানে কি? ওর মনি কি ওকে নিয়ে গেছে? নুহা মাথা নিচু করলো। গলার খাজে থুতনি ঢোকানোর চেষ্টা। কাপা গলায় উচ্চারিত কিছু লাইন ছিটকে এলো কানে। চোখ মুখ খিচে বলল, পুষ্পিতার বিয়ে হয়ে গেছে। তুমি কি আমার সাথে মজা করছো? তীব্রর কণ্ঠ শক্ত শোনালো। হিমালয় থেকে ধসে পড়ে তুষারখণ্ডের চাইতেও শীতল তার আজ, যার তোপে নুহার শীর্ণ দেহ চলকে উঠে একটু। চোখ তুলতে চেয়েও পারল না। কথা বলতে গেলে বুঝলো শব্দ ভাণ্ডার থিতিয়ে এসেছে প্রায়। এতটা ভয় তোর কোনোদিনও কাউকে লাগেনি, মাকেও না। যেদিন তীব্রর আসল পরিচয় জানলো সেদিনও না। তবে আজকে বুকের এমন উত্তালতা কিসের? ভয় ডরে শুকিয়ে আসা গলার এমন ভাবটাই বা কেন? মেয়েটা ঢোক গিলল, খুব আস্তে ঘাড় নাড়ল দুপাশে।
বোঝালো, না। মিরাজের ঘাম ছুটেছে, বাকিরা সংখ্যায় একসা। তীব্র তাও বিশ্বাস হলো না, কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, নুহা, আমি 7 মাস পর পুষ্পিতার কাছে এসেছি। দেশে ফিরে এক দণ্ড সময় নিয়ে বিশ্রামও করিনি। হ্যাভ ইউ এনি আইডিয়া ওকে দেখার জন্য আমার ভেতরটা কেমন করছে? আদৌ বুঝতে পারছো তুমি? তাহলে এরকম ফালতু মজার মানেটা কি? তোমার মনে হয় আমি এখন এসব ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? ফর গডস সেক, তোমার সঙ্গে আমাকে রুড হতে বাধ্য করো না। পুষ্পিতা কোথায়, ডাকো। নুহা অসহায় চোখে চাইল, অক্ষিকুটে এক প্রস্ত জল নিয়ে বলল, আমি মিথ্যে বলছি না ভাইয়া, মজাও করছি না। আমি তো জানি আপনি পুষ্পিতাকে কতটা ভালোবাসেন, তাহলে এরকম জঘন্য মজা কেন করব? তীব্রর এবার রাগ হলো, পৃথিবী জ্বালিয়ে দেয়া রাগ। দাঁত পিষে শ্বাস ফেলল সে। চোটে কিছু বলতে গেলে মুখ খুলল। মিরাজ বলল, নুহা ঠিক বলছে রে বিট্টু, পুষ্পিতা সত্যিই বিয়ে হয়ে গেছে ওর মনির বান্ধবীর ছেলের সাথে। তীব্র চোখ মুখ পাল্টালো, বদলে গেল মুখের পেশি। কোথা হতে কিছু একটা সাই করে এসেই বসলো ঠিক বক্ষভাগে। একটু আগে লৌহকণ্ঠ সহসা ভীষণ ধীরজ হয়। সামান্য হেসে বলল, তোরা সবাই মিলে কিছু একটা প্ল্যান করেছিস, তাই না? কোথায় ভিতু মেয়ে লুকিয়ে আছে? বাসায় না বাইরে? সাফিন করুণ কণ্ঠে বলল, কোনো প্র্যাঙ্ক হচ্ছে না বিট্টু, ওরা সত্যি বলছে রে। পুষ্পিতার তোর নেই, সে এখন অন্যের স্ত্রী। তীব্রর ঘোলা নেত্রমণি এক মুহূর্তের জন্য থমকে বসলো জায়গায়। হাত খসে গোলাপের তোড়াটা মাটিতে পড়তেই নুহা নিম্নষ্ট দাঁতে পিষে নিল। কান্নার তোরে একটা বড়সড় বাদ ফেলেও ব্যর্থ হলো পরপর। ফোপানোর সাথে সেটা ছুটে এলো বাইরে। তীব্রর স্তব্ধের ন্যায় সবাইকে দেখে নেয় এক পল। কারো ঠোঁটে এক ফোঁটা হাসি নেই। তার বন্ধুদের মুখায়ভাবের এই মলিনতা সে চেনে না। নুহাকে এমন কাঁদতে তো কোনোদিনও দেখেনি। এতগুলো মানুষের নিভস্ত মুখশ্রী সাক্ষী যোগায়, তাদের কথায় ভুল নেই। তীব্র সব ঘটনা পরপর সাজালো। গাজীপুরে আসবে শুনে মিরাজদের অভিব্যক্তি পাল্টে যাওয়ার ছাপটুকু স্পষ্ট প্রমাণ রাখলো আরেকবার। এর মানে সত্যি ভিতুমের? তীব্র পৃথিবী দুলে উঠে, পায়ের তলায় জমিন সরে যায়। বলবান দেহটা দুর্বলের ন্যায় এক পা পিছিয়ে যায় অমনি। সাফিন এগোতে চাইলে হাত তুলে মানা করলো। মেঝের বুকে এলোমেলো পাতা ফেলে বলল, সব মিথ্যে। পুষ্পিতা আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না। আমি অন্তত বিশ্বাস করি না। নুহা চোখ মুছে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। শোভার ঘরের দিকে ছুটে গেল মেয়েটা। তীব্র শূন্য চোখে চেয়ে রয় সে পথে। রুদ্ধ মস্তকে সচল কিছু নেই। এই তো কিছুদিন আগে যে মেয়েটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল কোনোদিনও ছেড়ে যাবে না, সে হুট করে অন্যের বউ হবে। এত সহজ সবকিছু? না না, ভীতু মেয়েকে তীব্র চেনে। যে কেউই যা কিছু বললেই হলো। নিজের ভালোবাসার প্রতি তীব্রর বিশ্বাস নেই। তীব্রর সুস্থির দম জোরালো হলো। নিঃশ্বাসের ফ্যাসফ্যাসে আওয়াজ স্পষ্ট। ঘন ঘন জিভে ঠোঁট ভিজিয়ে দেখলো এদিক ওদিক। তার ভেতরের উন্মাদনা হয়তো বুঝলো। আরমান হাত ধরে বলল, তুই বস বিট্টু, একটু বস। ওরা কি বলছে আরমান? ভিতু মেয়ে কেন বিয়ে করবে? ও তো আমাকে ভালোবাসে, তাই না? আরমান ভেজা গলায় বলল, একটু বস তুই প্লিজ। অশান্ত তীব্রকে ধরে কোনো মতে সোফায় বসালো আরমান। এর মাঝে এসে দাঁড়ালো নুহা। একটা খাম বাড়িয়ে দিয়ে সময় নিল একটু। থেমে থেমে বলল, এটা এটা পুষ্পিতা আপনাকে দিতে বলেছে। দেয়ার সময় নুহার হাতটা যতটা কাঁপলো তার চেয়েও অধিক কাঁপলো তীব্র শক্ত শরীর। থরথরে আঙ্গুল নিয়ে খামটা ধরল সে। বুক কাঁপছে। পরিষ্কার হৃৎপিণ্ডের বিকলতা। আস্তে ধীরে খামের পিন ছুটিয়ে ভেতরে হাত দিতে বেরিয়ে আসে কাগজে লেখা কয়েক লাইনের চিঠি। পেছনে আরেকটা কিছু ঝুপ করে মেঝেতে পড়ে যায়। তীব্র সেদিকে দেখল না। পুষ্পিতার হাতের লেখা সে চেনে, ক্লাসে বহুবার দেখেছিল। তার মনোযোগ এখানেই। চিঠিটা মেলতে গিয়েও থমকে দাঁড়ায় একবার, মন দিয়ে চায় ভেতরে এমন কিছু না থাকুক যেটা সহ্য করার ক্ষমতা ওর নেই। তীব্র মাথা নুইয়ে শ্বাস নিল, যেন জোর বাড়ল বুকের। তারপর ঝট করে কাগজটাকে মেলে ধরল সামনে। শুরুতেই কোনো সম্বোধন করলাম না, কারণ যখন আপনি চিঠিটা পড়বেন তখন আপনাকে সম্বোধন করার মতো কোনো অধিকার থাকবে না আমার। জানি চিঠিটা পড়ার পর আপনি আমাকে ঘৃণা করবেন, হয়তো কখনো আমার মুখ দেখারও ইচ্ছা হবে না। কিন্তু সত্যি এটাই, আমি মনির বিরুদ্ধে যেতে পারিনি। কি করে যাব বলুন? ওই মানুষটা আমাকে এতিমখানা থেকে এনে মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছে। কোনোদিন নিজের ছেলে মেয়ের থেকে আমায় আলাদা করে দেখেননি। সেই মনি যখন এসে বলল আপনাকে ভুলে যেতে, সে চায় না আমি কোনো মস্তনের বউ হই, তখন আর আমি মুখের ওপর না বলতে পারিনি। 19টা বছর যে ভালোবাসে, 19টা বছর যে ভালোবাসলো, দুদিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কি করে?
তাই মনির সিদ্ধান্তকেই আমি মাথা পেতে নিয়েছি। আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন। আমি তো আপনার যোগ্য কোনো দিনই ছিলাম না, তাই ভুলে যাবেন আমাকে। ধরে নেবেন পুষ্পিতা আপনার জীবনে আসা একটা দুঃস্বপ্ন ছিল। আমি সুখে আছি, আপনার সুখ কাম্য রইল। ইতি পুষ্পিতা। চিঠি শেষ। নিচে কলমের একটা দাগও নেই। বাকরুদ্ধ তীব্র বরফের ন্যায় জমে রইল কিছুক্ষণ। পুষ্পিতার লেখা একটা লাইন তুখোরভাবে বেজে চলল মাথায়। 19টা বছর যে ভালোবাসলো, দুদিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কি করে? ছেলেটা টের পেল তার বুক আর কাঁপছে না, বরং আস্ত শরীরটা রক্ত জমাটের ন্যায় ঠান্ডা হয়ে আসছে। কোনো কিছুই কানে যাচ্ছে না, চেয়েও শুনতে পাচ্ছে না তীব্র। সব কেমন ঝাপসা, স্বচ্ছতাহীন। এই ব্যথাটাকে কি বলে? এটাই কি মরে যাওয়ার মতো কষ্ট? এই যে তীব্র শ্বাস আটকে আসছে, এই যে তীব্র সামনে সব ধোঁয়াশা হয়ে ভাসছে, একে কি মরণ যন্ত্রণা বলে? আরমান চোখের জল ফেলে দিল, গালে বলল, বিট্টু এবার নিজেকে কি করে সামলাবে বলো তো? শাফিন বলল, জানি না রে, যে মেয়ের জন্য সব ছেড়ে এসেছিল সে মেয়েই ওকে। তারপর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল সে। মিরাজ কাছে এগিয়ে এলো, মেঝেতে তীব্রর হাঁটুর কাছে বসে ওর দিকে চেয়ে রইল খানিকক্ষণ। তীব্রর চোখের একটা পাতাও নড়ছে না, কেমন অনুভূতি শূন্যের ন্যায় চিঠির লেখা দেখছে। ও হাঁটুতে হাত রেখে বলল, সেদিন তুই পুষ্পিতাকে নিয়ে বেরিয়ে গেলি। আমরা এতবার ফোন করলাম কিন্তু কাউকেই পাচ্ছিলাম না, দুজনের ফোনই সুইচ অফ। এদিকে আঙ্কেলও তোকে না পেয়ে নাহিদকে ফোন করলেন। আমরা চিন্তায় বড্ড অস্থির হয়ে পড়ি। ঠিক বিকেল নাগাদ খবর পেলাম তোদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ছুটে যাই, পুষ্পিতাকে ততক্ষণে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তোকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ জিপের খোঁজ নিয়ে জানতে পেরেছিল ওটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গাড়ি। তারপর ওরা আঙ্কেলকে খবর দেয়। আঙ্কেলই জানিয়েছিলেন আমাদের। পুলিশ সন্দেহ করে তুই হয়তো নদীতে পড়ে গেছিস, যদিও নদীর গভীরতা কম, কিন্তু তোর মাথার অত গভীর চোটের জন্যে তুই তখন একটা লাশের থেকে কম ছিলি না। নদী থেকে উদ্ধার করা মাত্রই আঙ্কেল তোকে সোজা ঢাকায় নিয়ে যায়। আমরাও সাথে যাই। পুষ্পিতার খবর নিলাম, শুনলাম ও বেঁচে আছে। নুহা, আয়েশা আন্টি, ওর মনি সবাই ছিল ওর কাছে। আমরা তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নাহিদও আমাদের সাথে ছিল। তোর অবস্থা এত খারাপ, ডাক্তার কোনো ভরসাই দিতে পারছিলেন না। আন্টির কান্নাকাটি, এমনকি আঙ্কেলও ভেঙে পড়লেন। ওই সময় আমরা সবাই হাসপাতালে ছিলাম। এরপর যখন কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না, আঙ্কেল আর রিস্ক নিতে চাননি, তোকে নিয়ে সিঙ্গাপুর রওনা করলেন। আর আমরা গাজীপুরে ফিরে আসি, কিন্তু এসে আর পুষ্পিতাকে পাইনি। জানতে পারলাম ওকে ওর মনি নিয়ে গেছে। আঙ্কেল তো দেশের মাঝে কয়েকবার এসেছিলেন। খবর পাই তুই কোমায় চলে গেছিস। কবে জ্ঞান ফিরবে কেউ জানে না। হঠাৎ একদিন পুষ্পিতার মনি এলেন। অ্যাক্সিডেন্টের সময়ই উনি জেনে গেছিলেন তুই কে। খবরে দেখাচ্ছিল তোদের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। আর তোর আসল পরিচয় জানার পর উনি তোর সাথে পুষ্পিতার বিয়ে কিছুতেই দেবেন না। আমরা তো নিশ্চিত ছিলাম পুষ্পিতা অন্য কাউকে বিয়ে করবে না, ও তোকে ভালোবাসে। কিন্তু যখন এই চিঠি আর ছবিটা পেলাম না, আমাদেরও সব বদলে গেল রে বিট্টু। অন্যের চিঠি পড়া ঠিক না জেনেও আমরা পড়েছি, শুধুমাত্র পুষ্পিতার দিকটা শুনতে। পুষ্পিতা মনির অমতে যাবে না বলে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। ওই মহিলা ভয়ে ছিলেন তুই যদি সুস্থ হয়ে ফিরে কোনো সমস্যা করিস। তাই তোর ফেরার আগেই উনি মেয়েকে বিয়ে দিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছেন। পুষ্পিতা কোথায় আছে আমরা কেউ জানি না, এমনকি নুহার সাথে ওর কোনো যোগাযোগ নেই। নুহা বলল, আমি অনেকবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, কিন্তু আন্টি রাজি হননি। পুষ্পিতার অতীতের কোনো ছায়া ওর ওপর পড়ুক আন্টি চাননি। তীব্র একটা কথাও বলল না। মেঝেতে উল্টো হয়ে পড়ে থাকা কাগজের মতো বস্তুটাকে তুলে চোখের সামনে ধরল। নিভু বিলাতি নয়নজোড়া চমকে উঠল অমনি। ধারালো ছুরির মতো কিছু একটা খণ্ড খণ্ড করলো তার পাঁজরটাকে। লাল টুকটুকে বউ সেজে পুষ্পিতা কিছু একটাতে সই করছে। কাবিননামা নিশ্চয়ই। কদাকার এই দৃশ্যটা তীব্র সবকিছু এক লহমায় চুরমার করে দেয়, ভেঙে গুড়িয়ে দেয় ভালোবেসে করা তার স্বপ্ন শৃঙ্গটাকে। শাফিন এসে কাঁধে হাত রাখে। তুই ঠিক আছিস বিট্টু? তীব্র চোখ তুলে চাইল। নিষ্প্রাণ চাহনিতে শাফিনের বুক মোচড় দেয়। কিছু বলতে হা করলে তীব্র হাত তুলে মানা করলো। উঠে দাঁড়ালো হঠাৎ। সবসময়কার মতন গতিতে আজ দাপট নেই, পদযুগল যেন টেনে হিচড়ে নিচ্ছে। বাইরে যেতে নিলেই আরমান শুধালো, কোথায় যাচ্ছিস? উৎকণ্ঠিত সে। আমি একটু একা থাকতে চাই। তারপর সিঁড়ি বেয়ে সোজা নেমে গেল তীব্র।
চলে যাওয়া শরীরটার দিকে ব্যথিত নয়ন মেলে রাখলো ওর। গোটা মফস্বল তখনও জেগে। রাস্তা দিয়ে একের পর এক বাহন ছুটে যাচ্ছে। খোলা রাস্তার বুকে টালমাটাল কদমে হাঁটছে তীব্র। হাতের মুঠোয় পুষ্পিতার বউ সাজের ছবিটা। তার চোখের ভাষা দিশাহীন। কোথায় যাচ্ছে, কোন লেনে হাঁটছে কে জানে। মাঝে দু একটা গাড়িতে ধাক্কা লাগতে লাগতেও লাগেনি। এক ড্রাইভার চেঁচিয়ে গালি দিলেন, অন্যজন কর্কশ ভাষায় বললেন, শালা দেখে হাঁটতে পারিস না? তীব্র ওসব শুনলই না। শ্রান্তের না একটা বিস্তর সফর শেষ করতে রওনা করলো সে। চোখ কান সবেতেই পুষ্পিতার দখলদারি। মেয়েটা হাসছে, কথা বলছে, কাঁদছে, কখনো কখনো দুষ্টু এসে বলছে। বখাটে। তীব্র চোখ বুজে ঢোক গিলল। এসে থামলো ঠিক সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল তার সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠার গল্প। উত্তাল শ্রাবণীর তাণ্ডবকে ছাপিয়ে পুষ্পিতা যখন ছুটে এসে হামলে পড়ল বুকে। সবকিছু তুচ্ছ করে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। ধপ করে বসে পড়ল তীব্র। হাঁটুর শক্ত দুই হাত তখন পিচের দখলে। আজকে বৃষ্টি নেই, মেঘের গর্জনও নেই কোথাও, অথচ তীব্রর ভেতরটা মেতে উঠল প্রকাণ্ড ঘূর্ণিঝড়ে। টলমলে চোখ তুলে অন্ধকার বসতটাকে দেখল সে। এই গেট, এই রাস্তা, এই বাড়ি, সবাই তার ভালোবাসার সাক্ষী। এখান থেকে ওদের কাছাকাছি আসার শুরু। অথচ কি হলো? যাকে নিজের চেয়েও প্রচণ্ড ভালোবাসায় মুড়িয়ে দিল তীব্র, সে আর ওর নেই। ও অসুস্থ হতেই অন্য কারো বউ হয়ে গেছে। তীব্রর নিরেট বনিয়া চূর্ণ হয়। বুকের ভেতর ক্লেশের জোয়ার ধেয়ে আসে। ভেঙে যায় পোক্ত সত্তার সমস্ত শক্ত থাকার নিয়ম। হাত থেকে ছবিটাকে ছুঁড়ে ফেললো প্রথমে। অল্প হাওয়ায় উড়ে উড়ে সেটা আবার ওর কাছে ফিরে এলো। ঠিক চোখের সামনে পড়ে রইল পুষ্পিতার ঝুঁকে সই করার দৃশ্য। তীব্রর বাম চোখের জলটা অল্প নেমে আসে। গাল ছুতে ছুতেও দাঁড়িয়ে থাকে। তীব্র চোখ তখন ছবিতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ছোট না বই, বিশ্বাসঘাতিনী। কি করিনি তোর জন্য? বাবা মা, নিজে সবকিছু ছেড়ে এসেছিলাম শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। আর তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেললি। যদি ছেড়ে যাবি, ভালোবাসার নাটক করলি কেন? কেন? তীব্র চিৎকার করে উঠল। শুকনো পুরুষের হাহাকার মিটে গেল সনসনে হাওয়ায়। দু একজন পথচারী যেতে যেতে অদ্ভুতভাবে দেখে গেল তাকে। তীব্রতাতে ভ্রুক্ষেপ হলো। তো দুহাতে মাটি খামচে ধরল সে। সাদাটে চোখ রক্তিম। মটমট করে উঠল নিরেট বুক। কটমটিয়ে বলল, ঘৃণা করি তোকে। তোর মতো প্রবঞ্চক স্বার্থপর মেয়েকে আমি ঘৃণা করি। ছবিটা হাতে তুলে একটানে ছিঁড়ে ফেললো তীব্র। কিন্তু রাগ কষ্ট এক চুলো কি কমেছে? কমেনি। ছেলেটা উন্মাদের মতো মাথা চেপে ধরে। টেনে ছিঁড়তে চায় সোনালি চুল। কখনো হাঁসফাঁস করে চেঁচায়, কখনো ঘুষি বসায় পিচের উপর। প্রকোপে আঙ্গুল থেতলে দেওয়ার চেষ্টা। গেটের দারোয়ান আজ নেই, কোথায় গেছে কে জানে। তীব্র বুক খামচে ধরল, ব্যথা কমাতে কমল না। রাগে জেদে হিতাহিত জ্ঞান হারিয়ে বাম হাতটা কামড়ে ধরল নিজের। শুভ্র ত্বকে দাঁত ডেবে গেল। চামড়া ফেটে নোনতা স্বাদ লুফে নিল জিভ। রক্তের আঁচ পেয়েও তীব্র ছাড়ল না, মুখ সরালো না। আচমকা কেউ ঝড়ের বেগে এসে হাতটা টেনে সরিয়ে দেয়। সাফিন তীব্রর মাথা টেনে রাখে, মিরাজ ধরে রাখে হাতটা। তীব্র একা ছাড়তে বললেও ওরা থেমে থাকেনি, পিছু পিছু এসেছে। মুশফিক সিক্ত কণ্ঠে উদ্বেগ এনে বলল, কি করছিস বিট্টু? এভাবে কেউ নিজের ক্ষতি করে? তীব্রর কবজি থেকে রক্ত ছুটে এসেছে, কুণ্ডলির মতো লাল হয়েছে জায়গাটা। কিন্তু থামলো না সে। জোরসে এক ধাক্কা মারল মুশফিককে। ছেলেটা পড়তে পড়তে সামলায় নিজেকে। তীব্র হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে আনলো। রুষ্ট চোখে বলল, বলেছি না আমি একা থাকতে চাই? বলেছি না? যা এখান থেকে। আরমান কেঁদে কেঁদে বলল, বিট্টু, এরকম করিস না। তুই এখনো অসুস্থ। একটা বাইরের মেয়ের জন্য কেন এত কষ্ট দিবি নিজেকে? ও ভালো আছে, তুইও ওকে ভালো থেকে শিখিয়ে দে। তীব্র ঝুপ করে কেমন শান্ত হয়ে গেল। এক লহমায় নিবৃত্ত ও বুকের বিক্ষিপ্ত শ্বাস নিরস গলায় বলল, আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো? আরমান জবাব দিতে পারল না। চোখের জল তার উপচে আসার দশা। বাকিদের নীরবতার মাঝে সাফিন ওকে টেনে নেয় বুকে। বোঝা গলায় দৃঢ়তা এনে বলে, পারবি, তোকে পারতেই হবে। তুই বিট্টু, আমাদের বিট্টু। বাকি সব ভুলে যা, ভুলে যা পুষ্পিতাকে। পুষ্পিতাকে ভুলে যা। তীব্রর মস্তিষ্কের বন্ধগতি হেতায় এসে অচল হয়ে থাকে। যে মেয়েকে ও স্বেচ্ছায় নিজের শিরায় মেশালো বক্ষকোষের সমস্ত ফাঁকে, মেশালো হৃদয়ের প্রকোষ্ঠগুলোই। চাইলেই কি তাকে ভুলে যাওয়া যায়? আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে। তারপর একটা লম্বা সময় কাটলো। হামাগুড়ি দিতে দিতে এক এক করে বদল হলো ঋতুর। এর মাঝে 2 বসন্ত কেটেছে। বছর 2 পার করে
ক্যালেন্ডারের পাতা 3-এর ঘরে এখন। আর এই 2 বছরে পাল্টে গেছে অনেক কিছু। প্রকৃতির পাখায় চড়ে এক একটি মানুষের বেঁচে থাকার কারণেও এসেছে দীর্ঘ বদল। তবে বাড্ডা আগের মতোই, ধূসর ধুলো, শালিকের ডাকাডাকি, মোড়ের উপর গিজগিজে চায়ের দোকান। এপাশের মেন রোডে বড় বড় শপিং মলগুলো এখনও একই রকম শীত তুলে দাঁড়িয়ে। ব্যস্ত দিনের মতোই হাতের গতি বাড়ালেন করিম। দুধ চায়ে চামচ নাড়ার বেলায় আঙ্গুলগুলো কাঁপল কিছুটা। ওপাশের অধৈর্য লোক মুখ খুলল তখনই। একটা চা বানাতে এতক্ষণ লাগে? রুষ্ট স্বরে করিম মিয়ে গেলেন। গামছা তুলে মুখটা মুছে নেমে এলেন দোকান হতে। গরম কাপ বাড়িয়ে দিয়ে বললেন, ভাই নেন। মানুষটা হাত বাড়িয়ে চা নিল। কালো আস্তরণে মাখো মাখো ঠোঁট গোল করে ফু দিল ভেতরের উষ্ণ জলে। মাঝে বিলাতি নয়নজোড়া তুলে এক পল দেখল করিমকে, শুধালো, কিছু বলবি? ভদ্রলোক নড়ে ওঠেন, মাথা নাড়েন ত্রস্ত। না। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। এক ধমকে করিমের বুকটা ছ্যাদ করে উঠে চটজলদি হাঁটা ধরেন। পথে থেমে ঘুরে চান আবার। ওই যে কাঠের বেঞ্চের উপর পায়ের উপর পা তুলে যে ছেলেটা চা খাচ্ছে, যার বাম হাতের সিগারেট হতে ভকভক করে ধোঁয়া উঠছে হাওয়ায়, এই ছেলেটাকে করিমের কাছে জগতের সব থেকে বড় গোলকধাঁধা মনে হয়। যার অতীতের 2টো রূপই তিনি দেখেছিলেন, একটা ভালো একটা খারাপ, কিন্তু এখনকারটা, এটার কোনো সংজ্ঞা নেই। কি অগোছালো এলোমেলো একটা মানুষ। মাথায় সোনালি চুল মরা পাতার মতো ফ্যাকাশে, কিংবা জ্বলন্ত ভাটায় পুড়তে থাকা ইটের রং, যার দৈর্ঘ্যে চোখ ঢেকে যাওয়ার জোগাড়, যেন বহুদিন ওই চুল তেলের স্বাদ পায়নি। ফর্সা মুখ ভর্তি দাড়ি গোঁফগুলো গলা অবধি ঝুলছে। কতদিন সেলুন চোখে দেখেনি ওরা। গায়ের শার্টটা দেখো, যেন বড্ড অনীহায় পড়া, অর্ধেক বোতাম খোলা, হাঁ করে বুক চেয়ে আছে বাইরে। বিলাতি নয়নের গোড়ায় প্রদীপের তলার মতো অন্ধকার। করিমের ভীষণ মায়া হলো। কয়েক মাস আগেও যে ছেলে ঝকঝকে শার্ট প্যান্ট ইন করে এসে করিমের চোখে তাক লাগিয়ে দিল, সেই ছেলের হঠাৎ এমন পাগলের দশা কেন? প্রৌঢ়ার বুকখানা আক্ষেপে চেয়ে যায়। বিরস চিত্তে মাথা নাড়লেন দুপাশে। আজকালকার ছেলে ছোকরাগুলো ছিনিমিনি খেলার জন্য নিজের জীবনটাকেই বেছে নেয় কেন? নেশা ভাঙ করে করে কি অবস্থা এক একটার। যার বাপ মন্ত্রী, তার তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং ভবিষ্যতের উজ্জ্বলতা তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। অথচ এই ছেলে নিজের হাতে নিজে সবকিছু কেমন ধ্বংস করে দিচ্ছে। করিম যতটা সময় নিয়ে তীব্রকে দেখলেন, অতক্ষণে ছেলেটা একবারও এদিকে ফেরেনি। তার নিখুঁত মনোযোগ চায়ের কাপে। মুখ খুলল আচমকা, চৈত্রের ন্যায় রুক্ষ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।